আজকের আলোচনার শুরুতে চলুন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন কোনো দেশে ১০০ জন ভোটার আছেন। নির্বাচনে বিএনপি ভোট পেল ৩০ জনের, জামায়াত ২৫ জনের, গণ অধিকার ২০ জনের, ইসলামী আন্দোলন ১৫ জনের এবং বাকি ১০ জন ভোট দিল ছোট ছোট অন্যান্য দলকে। এখন আপনি কি ভাবছেন কে জিতবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিএনপি জিতবে। অথচ ৭০ জন ভোটার বিএনপিকে ভোটই দেয়নি, তবু তারাই সরকার গঠন করবে। এটাই কি গণতন্ত্র, নাকি গণতন্ত্রের নামে এক ধরনের অভিনয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই উঠে আসছে আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর সিস্টেম, যেখানে যেই দল যত শতাংশ ভোট পাবে ঠিক তত শতাংশ আসন পাবে সংসদে। মানে গণতন্ত্রে বাস্তবভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। যেমন যদি ইসলামী জোট মিলে ৪০% ভোট পায়, তাহলে তারা সংসদে ৩০০টি আসনের মধ্যে ১২০টি আসন পাবে। বিএনপি যদি পায় ৩০% ভোট, তাহলে পাবে ৯০টি আসন। এতে করে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে। কিন্তু বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করছে। তারা বলছে এটা সময় নষ্ট, এটি নির্বাচনী ষড়যন্ত্র, জামায়াত চরমোনাইয়ের ফাঁদ। কিন্তু প্রশ্ন হলো, কেন বিএনপি ভয় পাচ্ছে? কারণ পিআর পদ্ধতিতে যদি ইসলামী দলগুলো একজোট হয় এবং ঐক্যবদ্ধভাবে ভোট নেয়, তাহলে তাদেরই সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাবে। ৫ কোটি ভোটারের মধ্যে যদি ৩ কোটি ইসলামী জোটকে পড়ে, তাহলে তারা সরাসরি ক্ষমতায় চলে যাবে, বিএনপি থেকে যাবে বিরোধী দলে। আরও একটা ভয়ের জায়গা, পিআর পদ্ধতিতে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলেও তারা পুরো সংসদ নিয়ন্ত্রণে রাখতে পারবে না। কারণ তখন মন্ত্রী, স্পিকার এমনকি রাষ্ট্রপতিও আসবেন বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্য থেকে। একচেটিয়া ক্ষমতার দিন শেষ হবে। তারেক রহমান একাই সিদ্ধান্ত নিতে পারবেন না। তাদের যুক্তি হলো, পিআর পদ্ধতিতে দলের নেতারা নিজেদের ইচ্ছামতো লোক সংসদে পাঠাবেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হয়তো আসবেন না। এটা নির্বাচনের নামে এক ধরনের সিলেকশন হবে। অন্যদিকে কেউ কেউ বলছে ক্ষমতার বিকেন্দ্রীকরণই দেশের জন্য ভালো। ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব মাত্র একটি দল করবে, এটা তো বাস্তবসম্মত না। তাহলে আপনি বলুন, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া কি দেশের জন্য ভালো হবে, নাকি বর্তমান পদ্ধতিই চলুক? আপনার মতামত জানান কমেন্টে। আর রাজনীতির এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।